হ্যালো, আজকে HTML এর এই দ্বিতীয় ভিডিওতে আমরা আরো বেশ কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত ট্যাগগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, প্রথমে আমরা কিউ ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইএম ট্যাগ এবং ডেল ট্যাগ নিয়ে আলোচনা করছি। কিউ কোটেশনের জন্য, স্ট্রং বেসিক্যালি বোল্ড করার জন্য ইউজ হয়, এবং ইএম আমরা ইটালিক যে ট্যাগটা ইউজ করেছি তার করেসপন্ডিং ট্যাগ হিসাবে ইউজ করা যেতে পারে। আর ডেল ট্যাগ এটা হচ্ছে কোনো একটা লেখাকে যদি স্ট্রাইক থ্রু করতে হয় তাহলে আমরা ডেল ট্যাগ ইউজ করতে পারি। একটা প্রোগ্রামের মাধ্যমে দেখি যে এই ট্যাগগুলো কিভাবে কাজ করে। তাহলে HTML প্রোগ্রামিং করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা নোটপ্যাড অন করব। নোটপ্যাড অন করতে গেলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করছি, করে এখানে নোটপ্যাড পেয়ে যাব। আদারওয়াইজ অল প্রোগ্রাম থেকে যাব অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজের মধ্যে আমরা নোটপ্যাড পেয়ে যাব। একটা নোটপ্যাড ওপেন করা হয়েছে। এবার প্রোগ্রামটা করা যাক। তাহলে প্রথমে ডক টাইপ সেট করছি। ডক টাইপ সেট না করলেও প্রোগ্রাম রান করবে, কিন্তু ডক টাইপ সেট করে নেওয়া গুড প্রোগ্রামিং প্র্যাকটিস হিসাবে ধরা হয়। এবার HTML ট্যাগ, এন্ড HTML ট্যাগ, প্রথমে হেড ট্যাগ দিচ্ছি, হেড ট্যাগের আন্ডারে আসছে টাইটেল ট্যাগ, সেকেন্ড প্রোগ্রাম টাইটেল হিসেবে দেওয়া হলো। আমরা আজকে আর কোনো মেটা ট্যাগ ইউজ করছি না, সিম্পল বডিতে চলে আসছি। প্রোগ্রামের যাবতীয় কন্টেন্ট বডি ট্যাগের আন্ডারে থাকবে। আমাদের ওয়েব পেজে যা কিছু আমরা শো করাতে চাই তাই ওপেনিং বডি ট্যাগ এবং এন্ড বডি ট্যাগের মধ্যে থাকবে। তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট আমরা করছি কিউ ট্যাগ। কিউ ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখাকে যদি কোটেশনের মধ্যে রাখতে হয় তাহলে আমরা ইউজ করব কিউ ট্যাগ। ধরো আমরা একটা কোটেশন দিচ্ছি, তাহলে তার জন্য আমরা কিউ ট্যাগ ইউজ করব। There is nothing permanent except change. সেভ করলাম অল ফাইলস, ফাইলটার নাম দিলাম second.html। সেভ করলাম, এবার রান করাই। দেখো লেখাটা কিন্তু ডবল কোটেশনের মধ্যে চলে এসছে। যে লেখাটা এসছে সেটা কিন্তু ডবল কোটেশনের মধ্যে এসছে। তাই যে কোটেশনটা পড়লো সেটা পড়লো হচ্ছে কিউ ট্যাগের জন্য। এবার ধরো কোনো একটা লেখাকে আমরা ইটালিক করে লিখতে চাইছি বা এমফাসিস করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমরা আই ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু আজকে আমরা একটা অল্টারনেট ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে ইএম ট্যাগ। তাহলে প্রথমে উইদাউট ইটালিক করে লিখছি, সাপোজ হ্যালো ওয়ার্ল্ডে লিখি। সেভ করলাম, F5 মেরে রিফ্রেশ করছি। তাহলে হ্যালো ওয়ার্ল্ড নর্মাল ইয়েতে প্রিন্ট হয়েছে। এবার আমরা চাইছি যে এটাকে ইটালিক করে লিখব, তাহলে আমরা জাস্ট এর আগে একটা ইএম ট্যাগ দিয়ে দিচ্ছি। ইএম ট্যাগ শেষ করা হলো, সেভ। নাও
এবার একটুখানি লক্ষ্য করো, দেখো হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা কিন্তু একটু বাঁকা হরফে লেখা হয়েছে। যেরকমটা আমরা ইটালিকে আই ট্যাগ ইউজ করলে পরে যে এফেক্টটা আসে, ঠিক সেম এফেক্ট আমরা এখানে পাচ্ছি। তাহলে ইটালিক হিসেবে লিখতে গেলে আমরা আই ট্যাগ ইউজ করতে পারি বা ইএম ট্যাগ ইউজ করতে পারি। ঠিক একই রকম ভাবে স্ট্রং ট্যাগ এটা ইউজ করা হয় যদি আমরা কোনো লেখাকে বোল্ড করতে চাই। প্রথমে উইদাউট স্ট্রং ট্যাগ ইউজ করে কোনো একটা লেখাকে লিখবো, তারপর সেটাকে স্ট্রং করব। সেভ করলাম, F5 মেরে রিফ্রেশ করছি। তাহলে লার্নিং নেভার এক্সস্টস দ্য মাইন্ড কথাটা সিম্পল এতে লেখা হয়েছে। এবার যদি আমি জাস্ট লেখাটার আগে স্ট্রং ট্যাগ ইউজ করি তাহলে দেখো পার্থক্যটা কি দাঁড়ায়। স্ট্রং স্ট্রং ট্যাগ ইউজ করা হলো। এবার দেখো রিফ্রেশ করলাম, তাহলে এবার এই লেখাটাই বোল্ড হয়ে গেল। ঠিক যে এফেক্ট আমরা বি ট্যাগ দিয়ে পাচ্ছিলাম সেম এফেক্ট আমরা পাচ্ছি স্ট্রং ট্যাগ দিয়ে। যদি কোনো লেখাকে স্ট্রাইক থ্রু করতে হয়, এই এফেক্টটা আনতে হয়, তাহলে আমরা ইউজ করব ডেল ট্যাগ। ধরো আমরা লিখছি gets method is deprecated in Linux system. সেভ করলাম, নাও রিফ্রেশ। তাহলে প্রথমে লেখাটা নর্মালি এতে এসছে। এইবার যদি আমরা এই লেখাটার আগে ডেল ট্যাগ ইউজ করি তাহলে দেখো কি এফেক্ট হবে লেখাটাতে। সেভ, রিফ্রেশ, দেখো লেখাটা স্ট্রাইক থ্রু হয়ে গেছে, কেটে গেছে। তাহলে যদি আমরা আমাদের ওয়েব পেজে এরকম কোনো লেখা লিখতে চাই যে কোনো একটা ইনফরমেশন এরকম স্ট্রাইক থ্রু করা থাকবে, তাহলে আমরা ডেল ট্যাগ ইউজ করতে পারি। নেক্সট আমরা যে দুটো ট্যাগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মল আর বিগ ট্যাগ। স্মল আর বিগ ট্যাগ, ধরো এই যে হ্যালো ওয়ার্ল্ডের আগেই আমি স্মল ট্যাগটা আগে ইউজ করছি। দেখো পার্থক্যটা কি দাঁড়ায়। স্মল ইএম এর পরে শেষ হবে। এখানে ট্যাগের নেস্টিংটা খেয়াল রাখো, স্মলের আন্ডারে ইএম ট্যাগটা আছে, তাহলে আগে ইএম ট্যাগ শেষ হবে তারপর স্মল ট্যাগ শেষ হবে। সবসময় নেস্টিংটা খেয়াল রেখে প্রোগ্রামিং করা উচিত। তাহলে উইদাউট স্মল ট্যাগ হ্যালো ওয়ার্ল্ড এরকম আছে। এবার রিফ্রেশ করে দেখি কি দাঁড়ায়। দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটার সাইজ একটু ছোট হয়ে গেল নর্মাল সাইজের তুলনায়। এবার আমরা যদি এবার আসি বিগ ট্যাগটাতে, ধরো এই যে কোটেশনটা করেছি এই কোটেশনটাকে আমরা বিগ ট্যাগের আন্ডারে রাখবো, তাহলে কি দাঁড়াবে। বিগ ট্যাগ আর কিছুই না, লেখার সাইজটাকে নর্মাল সাইজের তুলনায় একটু বাড়িয়ে দেবে। সেভ করলাম, রিফ্রেশ, দেখো আগের তুলনায় লেখাটা সাইজ এক ঘর বেড়ে গেল। তাহলে বিগ ট্যাগ লেখার সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছে আর স্মল ট্যাগ লেখার সাইজটাকে একটু কমিয়ে দিচ্ছে। নেক্সট আসছি সাব আর সুপ। সাব মানে সাবস্ক্রিপ্ট করতে গেলে কাজে লাগে, আর এসইউপি এইটা একটা সুপারস্ক্রিপ্টের জন্য ইউজ হয়। ধরো আমরা আমাদের প্রোগ্রামে কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখব, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করছি। সাপোজ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে আমরা প্রথমে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
কিন্তু এখানে তো স্কোয়ার, এই দুইটা তো স্কোয়ার হিসাবে আসেনি, পাশে এসছে। তাহলে এই যে দুইটাকে, এটাকে যদি স্কোয়ার হিসাবে আনতে হয়, তাহলে আমরা যেটা করব, এর আগে সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা হচ্ছে, আর 2 এর পরে দুইটাকে সুপারস্ক্রিপ্ট করতে হবে, তাহলে 2 এর পরে এই ট্যাগটাকে বন্ধ করব। সেম ভাবে আমরা এর পরেও তাই করছি, কারণ এ স্কোয়ার করতে হবে। 2ab যেরকম সেরকমই থাকবে, বি এর পরেও তাই। শেষে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, সেভ। এবার এর আউটপুটটা দেখি। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার হিসাবে এসছে। দেখো এখানে দুইটা উপরে উঠে গেছে। তাহলে কোনো একটা লেখাকে বা কোনো একটা অক্ষরকে যদি সুপারস্ক্রিপ্ট করতে হয়, তাহলে আমরা এসইউপি বা এই ট্যাগটা ইউজ করব। ঠিক একই রকম ভাবে সাবস্ক্রিপ্ট করার জন্য এসইউবি এই ট্যাগটা ইউজ হয়। সাপোজ আমরা একটা ফর্মুলা লিখতে যাচ্ছি এরকম, যে a1 ইকুয়ালস টু a2 প্লাস a3। তাহলে এখানে এই 1 এটা আসবে নিচে, এর সাফিক্সে আসবে, সাবস্ক্রিপ্ট করতে হবে। তাহলে a সাব 1 এর পরে সাবস্ক্রিপ্ট শেষ হবে, সেভ করলাম, রিফ্রেশ। তাহলে দেখো আউটপুট কি এসছে, a1 ইকুয়ালস টু a2 প্লাস a3। তাহলে কোনো লেখাকে যদি আমরা সাবস্ক্রিপ্ট করতে চাই, তাহলে আমরা এসইউবি এই ট্যাগটা ইউজ করব। নেক্সট আমরা যে ট্যাগটা ইউজ করছি সেটা হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগ খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ। ধরো কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো কিছুতে আমরা টেক্সটে যেরকম ভাবে লিখেছি এখানে নোটপ্যাডটার মধ্যে, আমরা চাচ্ছি আমাদের ব্রাউজারও সেম ভাবে শো হোক। তো তার জন্য আমাদের এখানে ডিফারেন্ট বিভিন্ন ট্যাগ ইউজ করতে হচ্ছে। কখনো কোটেশন দেওয়ার জন্য কিউ ট্যাগ ইউজ করছি, কখনো লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ইউজ করা হচ্ছে। তো এইরকম কোনো ট্যাগ আমরা ইউজ না করে সিম্পল একটা প্রি ট্যাগ দিয়ে কিন্তু পুরো এফেক্টটা পেতে পারি। ধরো কিরকম, আমি এখানে এগুলোকে মুছে দিচ্ছি। একটা বই থেকে কিছু লাইন কপি করলাম। কপি করার পর আমরা যেখানে যেখানে লাইন ব্রেক চাইবো সেখানেই লাইন ব্রেক করলাম। ধরো আমরা চাচ্ছি এখানে, যেমন এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আছে, সাপোজ আমরা চাচ্ছি যে এই ইমেল লিস্ট অ্যাপ্লিকেশন এই কথাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আমরা সেখানে ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। আলাদা করে কোনো ট্যাগ আমরা ইউজ করছি না, জাস্ট সিম্পল প্রি ট্যাগ। এবং যেখানে আমরা এটা শেষ করতে চাচ্ছি সেখানে প্রি ট্যাগ শেষ করব। লেখাটাতে আমরা যে নোটপ্যাডটা লিখেছি সেইখানেই আমরা যেরকম ভাবে ফরম্যাটিংটা করতে যাচ্ছি বা প্যারাগ্রাফ ওয়াইজ যদি সাজাতে চাই তাহলে সেইভাবে সাজিয়ে নেব। যা করার আমরা নোটপ্যাডের মধ্যে করব এবং সেটাকে পুরোটাকে রাখবো প্রি ট্যাগের আন্ডারে। তাহলে এবার এর এফেক্টটা দেখো, সেভ করে নিলাম, রিফ্রেশ। ঠিক নোটপ্যাডে আমরা যে অনুযায়ী লিখেছি এখানে সেম সেই অনুযায়ী এসছে। আমরা যেখানে লাইন ব্রেক করেছি সাবলেটস, দেখো এই সাবলেটস এর পরে লাইন ব্রেক আছে। আমাদের নোটপ্যাডে আসি, দেখো সাবলেটস এর পরে লাইন ব্রেক আছে। তো অ্যাকচুয়াল ব্রাউজারও সাবলেটস এর পরে লাইন ব্রেক আছে। আমরা এখানে এই যে দা, এটার আগে স্পেস দিয়ে শুরু করেছি, দেখো এখানে দা, এখানে একটা স্পেস দিয়ে শুরু হয়েছে। তাহলে ব্রাউজারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এমনিতে নর্মালে কিন্তু এটা হওয়ার কথা নয়, কিন্তু আমরা যদি প্রি ট্যাগ ইউজ করি তাহলে আমরা নোটপ্যাডটাতে আমরা যে ডকুমেন্টটা লিখছি সেটা ঠিক যেভাবে আমরা লিখব ব্রাউজারেও ঠিক একই রকম ভাবে শো হবে। তাহলে এটার একটা বড় সুবিধা হচ্ছে আমাদের আদার্স কোনো ট্যাগ এখানে কিন্তু আমরা ইউজ করলাম না। আমরা আমাদের লেখাতে যেখানে কোটেশন চাচ্ছি সেখানে কোটেশন দিলাম, কোনো কিউ ট্যাগ লেখার দরকার পড়লো না। যেখানে লাইন ব্রেক চাচ্ছি, নর্মাল লাইন ব্রেক করে দিচ্ছি, তাহলে আলাদা করে আর কোনো বিআর ট্যাগ ইউজ করার প্রয়োজন পড়লো না। সিম্পল একটা প্রি ট্যাগ দিয়ে আমরা টোটাল এফেক্টটাকে আমাদের ব্রাউজারে আমরা শো করাতে পারি।
নেক্সট আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে সেন্টার ট্যাগ। সেন্টার ট্যাগের কাজ হচ্ছে, নাম শুনে বোঝা যাচ্ছে যে কোনো একটা লেখা বা কোনো কিছু ছবি বা যা কিছু আমরা আমাদের ওয়েব ব্রাউজার আনতে চাচ্ছি, যদি আমরা সেটাকে পেজের মাঝখানে আনতে চাই, মাঝ বরাবর লিখতে চাই বা মাঝ বরাবর কোনো কিছু করতে চাই, তাহলে আমরা সেটা ইউজ করব সেন্টার ট্যাগ। ধরো এই যে লেখাটা আছে, এই লেখাটাকেই আমরা প্রি ট্যাগটা মুছে দিচ্ছি, প্রি ট্যাগের পরেই যাই, সেন্টার ট্যাগ ইউজ করলাম। ধরো সেন্টার ট্যাগ এখানে শেষ করলাম। তাহলে এবার আউটপুটটাতে আসি, রিফ্রেশ। তা দেখো পেজের ঠিক মাঝ বরাবর লেখাটা এসছে। শুধু যে লেখা হবে আসবে তা নয়, আমরা যদি কোনো ছবি পেজের মাঝ বরাবর আনতে চাই, তাহলে এখানে ছবি ইনসার্ট করতে পারি, বা যা কিছু আমরা সেন্টার ট্যাগের আন্ডারে করব সেটা পেজের মাঝ বরাবর হবে। তাহলে সেন্টার ট্যাগের পর যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেডিং ট্যাগ। ঠিক কোনো একটা লেখার যদি আমাকে হেডিং দিতে হয়, তাহলে আমরা ইউজ করব বিভিন্ন হেডিং ট্যাগ আছে, H1 থেকে শুরু করে H6 অবধি। সেটা আমরা সেন্টার ট্যাগের আন্ডারে রেখেই করছি। ধরো প্রথমে আমরা H1 ট্যাগটা ইউজ করলাম। এটা সিম্পল লেখা, এরপরে একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। এই লাইনটাকেই কপি করছি। H1, তারপরে H2, H3, then H4, then H5, and then সব থেকে ছোট H6। সেভ করলাম, আউটপুটটাতে আসছি। এটা নর্মাল সাইজ। এবার দেখো আউটপুটটা, H1 সব থেকে বড় হেডিং আসলো, তার থেকে একটু ছোট H2, দেন H3, H4, H5, আর একদম ছোট H6। তাহলে এগুলো হচ্ছে আমার 6টা হেডিং ট্যাগ। এরপরে আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগে যাওয়ার আগে আর একটা জিনিস দেখে নিই। এই যে বডি ট্যাগের দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে বিজি কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এছাড়াও আরো বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, কিন্তু মেনলি এই দুটোই সব থেকে বেশি ইউজ হয়। প্রথমে আমরা বিজি কালার এই অ্যাট্রিবিউটটাকে ইউজ করছি। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। যদি এখনো অবধি আমাদের পেজে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, সাপোজ আমি আমার পেজের ব্যাকগ্রাউন্ড একটু অন্য কালারে আনতে চাইছি, সাপোজ টিয়াল দিচ্ছি, তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমার পেজে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো। যদি আমরা টিয়ালের জায়গাতে রেড লিখি, তাহলে রেড হয়ে যাবে। এরকম ভাবে রেড হলো। সিম্পল কালারগুলো আমরা এরকম ভাবে ডাইরেক্ট লিখতে পারি, বা আমরা হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারি, 6 ডিজিটের হয়। এ থেকে এফ অবধি আমরা শব্দ ইউজ করতে পারি, এবং বাকিগুলোর নাম্বার, ধরো EBF 524,
আমি নিজেও জানি না এটা কিরকম কালার আসবে, দেখা যাক। তাহলে এরকম একটা কালার চলে আসলো। যদি আমরা এখানে এই ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমরা ছবিটাতে আসি। সাপোজ সেন্টারেই করছি। তাহলে কোনো ছবি যদি আমরা আমাদের ওয়েব পেজে আনতে চাই বা শো করাতে চাই, তাহলে আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি এসআরসি। এসআরসি মানে সোর্স। ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা ছবিটার নাম লিখবো। এবার ছবি এবং আমাদের HTML ফাইল এটা যদি একই লোকেশনে থাকে তাহলে জাস্ট ছবির নাম দিলেই হবে। যেমন ধরো এই দুটো ছবি আমি কপি করে নিলাম, নিয়ে আমার HTML ফাইলটা যে লোকেশনে আছে সেখানে আমি ছবি দুটোকে রাখলাম। রেখে এবার আমরা ছবির নামটাকে লিখবো। নামটা লেখার আগে আমরা যেটা করব, প্রপার্টিজে যাব, যে এক্সটেনশন নেমটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এক্সটেনশন নেমটা কি আছে এখানে? এই ছবিটার এক্সটেনশন নেম হচ্ছে .jpg। যদি .jpg থাকে তাহলে এক্সটেনশন নেম .jpg লিখতে হবে। যদি jpeg থাকে তাহলে jpeg লিখতে হবে। যদি png বা tif বা gif বা bmp যে এক্সটেনশন নেমটা থাকবে এক্স্যাক্ট সেটাই আমরা আমাদের ব্যবহার করতে হবে। এখান থেকে ছবির নামটা কপি করে নিলাম, নিয়ে ছবির নাম .jpg সেভ করছি, F5। দেখো ছবিটা শো হলো। এবার ধরো আমি এই যে ছবিটা এসছে এখানে এত বড় ছবি রাখতে চাইছি না, এর উইথ এবং হাইট সেট করতে চাইছি। অত বড় লাগবে না, তাহলে আমরা তখন উইথ ধরো চাচ্ছি 200 পিক্সেল, হাইটও 200 পিক্সেল। তাহলে এফেক্টটা কি আসে দেখি। দেখো 200 পিক্সেলের ছবিটা এসছে, এবং যেহেতু এটা সেন্টার ট্যাগের আন্ডারে আছে সেই জন্য পেজের একদম মাঝ বরাবর এসছে। যদি সেন্টার ট্যাগটা আমি আইএমজি ট্যাগের আগে শেষ করে দিতাম তাহলে কিন্তু তা হতো না। সেন্টার ট্যাগটা এবার আইএমজি ট্যাগের আগে শেষ হয়েছে, আইএমজি ট্যাগ সেন্টার ট্যাগ শেষ হওয়ার পরে ইউজ হয়েছে। তাহলে দেখো এফেক্টটা কি আসছে। ছবিটা থাকবে একই রকম ভাবে, কিন্তু ছবিটা পেজের বাঁ দিক বরাবর থেকে শুরু হবে। এবার ছবির লোকেশন যদি আমার HTML ডকুমেন্ট যেখানে আছে সেইখানে না থাকে তাহলে আমরা জিনিসটাকে কিভাবে রান করা। স্যাম্পল পিকচার্স এর মধ্যে আছি, তাহলে লাইব্রেরিজ পিকচার্স এর মধ্যে স্যাম্পল পিকচার্স, তার মধ্যে সাপোজ আমি ডেজার্ট এই ছবিটাকে আমার ওয়েব পেজের মধ্যে শো করাতে চাইছি। তাহলে এইখানে আমরা যেটা করব, ডেজার্ট ছবিটাকে মধ্যে সরি তাহলে এখানে আমরা যেটা করব, ডেজার্ট ছবিটার মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে প্রথমে আমরা ওর লোকেশনটা নেব। লোকেশন এখানে পেয়ে যাচ্ছি, দেখো লোকেশন। তাহলে এখান থেকে ওর লোকেশনটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, নিয়ে আর একটা ছবির মধ্যে আইএমজি ট্যাগ ইউজ করে করছি। তাহলে আইএমজি এসআরসি ইকুয়ালস টু কন্ট্রোল ভি লোকেশন, তারপর একটা স্ল্যাশ, এইবার ছবিটার নাম। তাহলে স্যাম্পল পিকচার্স এর মধ্যে গেলাম, যেহেতু ডেজার্ট ছবিটাকে আনবো তাহলে ডেজার্টের মধ্যে রাইট ক্লিক করলাম, প্রপার্টিস, এরও এক্সটেনশন নেমটা চেক করে নিচ্ছি জেপিজি। তাহলে ছবিটার নামটাকে কপি করে নিলাম, বন্ধ করছি, .jpg, ডবল ইনভার্ট কমা শেষ। এরও ধরো উইথ আর হাইট সেট করব 200 পিক্সেলই রাখছি।
হাইট ইকুয়ালস টু 200। সেভ করলাম, কিন্তু দেখবে যে ছবিটা আসবে না। দেখি, দেখো ছবিটা আসলো না, একটা খালি জায়গা তৈরি হলো কিন্তু ছবিটা আসলো না। এটা যদি পুরোনো ব্রাউজার হতো তাহলে কিন্তু ছবিটা চলে আসতো, কিন্তু এখনকার নতুন ব্রাউজার গুলোতে এখানে ছবি এইভাবে আসবে না। তাহলে আনতে গেলে যেটা আমরা করব, এই যে ছবির লোকেশন, শুরুতে আমরা এখানে ফাইল কোলন ট্রিপল স্ল্যাশ দিয়ে সেভ করব। যে এবার রিফ্রেশ করছি, দেখো এবার ছবিটা চলে আসলো। তাহলে কি করলাম, প্রথমে আমরা লোকেশনটাকে কপি করে নিলাম, লোকেশন, দেন স্ল্যাশ দিয়ে ফাইলটার নাম। এবার আমরা জাস্ট তার আগে ফাইল কোলন ট্রিপল স্ল্যাশ, এখানে ট্রিপল স্ল্যাশ অ্যাকচুয়ালি লোকাল হোস্টকে রেফার করছে। আমরা ফাইল অ্যাক্সেস করছি, সেই জন্য ফাইল প্রোটোকল এবং লোকাল হোস্ট, বা ফাইল কোলন লোকাল হোস্ট লিখলেও একই ব্যাপার দাঁড়াবে, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে তারপর ছবির লোকেশন, তারপর স্ল্যাশ দিয়ে ছবিটার নাম। যদি উইথ এবং হাইট সেট করতে চাই তাহলে উইথ এবং হাইট সেট করব, করলে পরে আমার ছবিটা চলে আসবে। এবার ধরো আমি চাচ্ছি এই যে দুটো ছবি আছে, ছবি দুটোর মাঝখানে একটুখানি গ্যাপ থাকবে, স্পেস থাকবে। এবার ছবি দুটোর মাঝখানে স্পেসের জন্য কি করতে পারি, আমরা এখানে এন্টার মারতে পারি, স্পেস দিতে পারি, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। ধরো এখানে এন্টার মারলাম, তাতে কিন্তু আমার আউটপুটে কোনো চেঞ্জেস হবে না, নাথিং, কোনো চেঞ্জ নেই। তো আমরা এখানে তার জন্য যেটা করতে পারি, ধরো অ্যাম্পারসান এনবিএসপি সেমিকলন, এটা একটা স্পেস প্রিন্ট করাবে ওয়েব পেজে। কন্ট্রোল সি, যদি আরো কয়েকটা দিয়ে দিলাম, সেভ নাও। এবার একটু রিফ্রেশ করি, দেখো এবার এখানে একটুখানি গ্যাপ তৈরি হয়ে গেল। আমরা 3টে এনবিএসপি প্রিন্ট করিয়েছি, তার মানে 3টে স্পেস এখানে। এরপর আমরা যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কুই ট্যাগ। মার্কুই ট্যাগ আমরা প্রথমেই ইউজ করছি, এটা কোনো লেখাকে বা কোনো ছবিকে কোনো কিছু স্ক্রল করানোর জন্য ইউজ হয়। আগে সিম্পল মার্কুই ট্যাগ ইউজ করছি, MARQUE, মার্কুই, মার্কুই বন্ধ করে দিলাম। ওয়েলকাম টু মার্কুই বন্ধ। তাহলে এখানে মার্কুই ট্যাগ ইউজ করা হলো। মার্কুই ট্যাগের আন্ডারে জাস্ট একটা কথা লেখা হয়েছে, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, আর কিছু করা হয়নি। সেভ করলাম। এবার আউটপুটটা দেখি, একদম উপরে যাও, দেখো এখানে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এই লেখাটা স্ক্রল করছে। বাই ডিফল্ট সবসময় ডান দিক থেকে বাঁ দিকের দিকে স্ক্রল হয়। পুরো ভিতরে ঢুকে গেল বাঁদিকে, আবার ডান দিক থেকে শুরু হলো। এবার আমরা এক এক করে বিভিন্ন অ্যাট্রিবিউটস গুলোতে আসছি। প্রথম অ্যাট্রিবিউটস যেটা ইউজ করব সেটা হচ্ছে বিজি কালার। ধরো বিজি কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। তাহলে তো লেখা একেবারে বোঝা যাবে না, সেই জন্য আমরা এখানে লেখাটার আগে একটা ফন্ট ট্যাগ দিয়ে নিচ্ছি, ফন্ট কালার ইকুয়ালস টু রেড করে দিচ্ছি। ফন্ট শেষ, মার্কুই শেষ। তাহলে ব্যাকগ্রাউন্ড কালো, তার মধ্যে লাল লেখায় ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালো রাখি আর ফন্ট চেঞ্জ না করি তাহলে ফন্টও কালো, কালোর মধ্যে কালো লেখা কিছুই বোঝা যেত না, সেই জন্য ফন্টটাকেও চেঞ্জ করতে। ধরো উইথ এবং হাইট সেট করতে চাইছি, উইথ ইকুয়ালস টু 50%, কি আসে F5। তাহলে অনলি 50%-এর উপরে মার্কুইটা হচ্ছে।
আমরা পিক্সেল দিয়েও জিনিসটাকে সেট করতে পারি, যে 50% না করে এখানে আমরা বললাম যে 500 সেভ করলাম, তাহলে 500 পিক্সেলের উপরেই এফেক্টটা আসবে। তাহলে অনলি 500 পিক্সেলের উপর মার্কুইটা কাজ করবে। যদি আমরা এটাকে 100% করে দিই তাহলে গোটা পেজের রেসপেক্টেই হবে। সেভ করলাম, রিফ্রেশ, তাহলে গোটা পেজের রেসপেক্টে আসছে। যদি আমরা জিনিসটাকে একটুখানি চওড়া করতে চাই তাহলে হাইট, সাপোজ হাইট দিলাম 100 পিক্সেল, সেভ, রিফ্রেশ, তাহলে 100 পিক্সেলের উপর মার্কুইটা কাজ করছে। এমন নয় যে শুধু কোনো লেখাকেই স্ক্রল করানো যায়, কোনো ছবিকেও স্ক্রল করানো যায়। ছবিকে স্ক্রল করাতে গেলে আমরা এই মার্কুই ট্যাগ আর এন্ড মার্কুই ট্যাগের আগে এখানে একটা বিয়ার দিয়ে নিচ্ছি। সাপোজ এই ইমেজ ট্যাগটাকে নিয়ে আসি, সেভ করলাম, তাহলে লেখাটা স্ক্রল সাথে সাথে ছবিটাও স্ক্রল হচ্ছে। এবার আরো কিছু এখানে প্রপার্টিজ আছে মার্কুই ট্যাগের, যেমন ধরো বিহেভিয়ার। বিহেভিয়ার বানানটা খেয়াল রাখবে, বিহেভিয়ার VIOUR লিখে আমরা অভ্যস্ত, কিন্তু এখানে OUR হবে না, এখানে আমরা দিলাম অল্টারনেট। এখানে কিন্তু পুরো ঢুকে গেল না, এখানে যে বাড়ি খেয়ে আবার উল্টো ডিরেকশনে ব্যাক করছে। ডিরেকশনগুলো চেঞ্জ করা যায়। এরপর আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করব মার্কুই ট্যাগের, সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশনের জন্য এখানে লিখছি ডিরেকশন ইকুয়ালস টু, এর ভ্যালু যেগুলো হতে পারে টপ, তারপরে ডাউন, লেফট এবং রাইট। তো আমরা প্রথমে রাইট দেখাচ্ছি, বাই ডিফল্ট লেফট থাকে, রাইট করলে যেটা হবে, এটা বাঁ দিক থেকে স্ক্রলিংটা শুরু হবে, ডান দিকে যাবে। দেখো আফটার রিফ্রেশিং আমরা দেখছি যে স্ক্রলিংটা বাঁ দিক থেকে শুরু হচ্ছে এবং বাঁ দিক থেকে ডান দিক বরাবর হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডিরেকশন অ্যাট্রিবিউটের কাজ, যে কোন ডিরেকশনে হবে। আমরা যদি ডিরেকশনটা রাইট না করে, টপ না করে আপ, তাহলে দেখো রিফ্রেশ করলাম, তাহলে স্ক্রলিংটা উপর দিকে নিচ থেকে শুরু হচ্ছে, হয়ে আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে। এরপর আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করব, আর যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো হচ্ছে স্ক্রল ডিলে, স্ক্রল অ্যামাউন্ট। প্রথমে স্ক্রল অ্যামাউন্ট করছি, স্ক্রল অ্যামাউন্টের ডিফল্ট ভ্যালু থাকে 6। এক্ষেত্রে যখন কোনো জিনিসকে স্ক্রল করানো হয় তখন এক একটা জাম্প তার মাঝে কতটা পিক্সেলের গ্যাপ থাকবে, সেই ডিফারেন্সটাকেই আমরা এখানে স্ক্রল অ্যামাউন্ট দিয়ে ডিফাইন করব। তো বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 6। আমরা যদি ভ্যালুটাকে 20 করে দিই তাহলে দেখো কি দাঁড়ায়। আচ্ছা, ডিরেকশনটাও চেঞ্জ করে দিচ্ছি, ডিরেকশনটা আপ না রেখে ডিরেকশনটা রাইট করে দিচ্ছি। দেখো স্ক্রলিং এর স্পিডটা অনেক বেড়ে গেছে। যদি আমরা এটাকে 20 জায়গাতে 50 করে দিই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। রিফ্রেশ করছি, দেখো রিফ্রেশ করার পর স্পিড আরো বেড়ে গেছে। তাহলে স্ক্রল অ্যামাউন্ট দিয়ে আমরা স্ক্রলিং এর স্পিডটাকে বাড়াতে পারি। এরপর আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করছি সেটা হচ্ছে ভি স্পেস,
ভার্টিক্যাল স্পেস বলা হয়, ভি স্পেস। এটা ডিফাইন করছে এই যে আমরা যে মার্কুই ট্যাগটা দিয়েছি, মার্কুই ট্যাগের উপরে এবং নিচে কতটা স্পেস আমরা গ্যাপ রাখতে চাইছি। এটাও পিক্সেল দিয়ে ডিনোট করা হয়। সাপোজ আমরা চাচ্ছি যে 50 পিক্সেল গ্যাপ থাকবে, তাহলে এবার রিফ্রেশ করে দেখি কি দাঁড়াচ্ছে। দেখো উপরে এই মার্কুই ট্যাগের উপরে 50 পিক্সেলের একটা গ্যাপ হয়েছে এবং নিচেও একটা 50 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে। এই ভার্টিক্যাল স্পেস এবং হরাইজন্টাল স্পেস এগুলো ইমেজ ট্যাগেও ইউজ করা যায়। ভি স্পেস হচ্ছে ভার্টিক্যাল স্পেস আর এইচ স্পেস হচ্ছে হরাইজন্টাল স্পেস। আমি ভি এর জায়গাতে জাস্ট এইচ করে দিচ্ছি, সেভ করলাম। দেখো এখানে বাঁ দিকে একটা 50 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে এবং পেজের ডান দিকেও একটা 50 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল স্পেস এবং হরাইজন্টাল স্পেসের কাজ। এই ভার্টিক্যাল স্পেস এবং হরাইজন্টাল স্পেস ইমেজ ট্যাগের ক্ষেত্রে ইউজ করা যায়, আইএমজি ট্যাগের ক্ষেত্রে। আমি দেখাচ্ছি সেটা। ধরো প্রথম আইএমজি ট্যাগটাতে ইউজ করলাম, সেভ করছি, দেখি নিচে। দেখো এখানে প্রথম ছবিটা একটু উপরে উঠে গেছে, তার কারণ এই নিচে একটা 50 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে এবং ডান দিকেও একটা 50 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে। ডান দিক এবং বাদিক দুই দিকে একটা 50 পিক্সেল গ্যাপ তৈরি হয়েছে, উপর নিচ ডান দিক বাদিক। যদি আমি শুধু সাইড দুটোতে সাইডে গ্যাপ তৈরি করতে চাইতাম তাহলে আমার হরাইজন্টাল স্পেস দিলেই, এইচ স্পেস দিলেই হতো। যদি উপর নিচে গ্যাপ রাখতে চাই তাহলে ভি স্পেস দেব। এছাড়া ইমেজ ট্যাগে আরো একটা অ্যাট্রিবিউট আছে, সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বর্ডার। বর্ডার সাপোজ দিলাম 3। তাহলে দেখো ছবিটার সাইড দিয়ে একটা কালো রঙের বর্ডার তৈরি হয়েছে। তাহলে এগুলো হচ্ছে মার্কুই ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট। মার্কুই ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো আমরা এখানে দেখলাম। এছাড়া আর যে অ্যাট্রিবিউট গুলো আছে সেটা হচ্ছে স্ক্রল ডিলে। স্ক্রল ডিলে করলে পরে এক একটা জাম্পের মাঝখানে কতটা টাইম গ্যাপ রাখতে চাইছি সেইটা আমরা স্ক্রল ডিলে দিয়ে অ্যাডজাস্ট করতে পারি। এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 85। সেটা করলাম না এখানে, নিজের একবার ট্রাই করে দেখবে। পরবর্তী ট্যাগে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে নিই। যদি আমরা বডি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে চাই সেটা তো আমরা এখানে করলাম। যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালারের জায়গায় কোনো পিকচার রাখতে চাই তাহলে আমরা যেটা করব, তখন বিজি কালার ট্যাগটা হবে না, তখন বিজি কালারের জায়গাতে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড ইকুয়ালস টু, এইবার এখানে ছবিটা দেব। ধরো এই টিউলিপের ছবিটাই আমি এই ছবিটাই আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে চাইছি। প্রপার্টিজে গেলাম, ছবির নাম কপি করে নিলাম, এক্সটেনশন নেম .jpg, সেভ, রিফ্রেশ। তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডে ছবিটা চলে এসছে। ছবিটা এরকম ভেঙে ভেঙে এসছে, তার কারণ ছবিটার যতটা উইথ এবং হাইট সেটা আমাদের পেজের উইথ এবং হাইটের তুলনায় কম, সেজন্য ব্যাপারটা এরকম ভাবে এসছে। এরপর আমরা যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ বা এ ট্যাগ। এ ট্যাগ এটা ইউজ করা হয় হাইপারলিংকের জন্য। হাইপারলিংক করার জন্য আমাদের আর একটা ওয়েব পেজ দরকার। তো আমরা আগের দিনের যে ওয়েব পেজটা করেছিলাম সেই ওয়েব পেজটা ইউজ করব এখানে হাইপারলিংকের জন্য। ধরো এখানে click here, first page। এই যে ক্লিক হিয়ার কথাটা আছে, আমরা চাচ্ছি এই ক্লিক হিয়ারে ক্লিক করলে আমরা আগের দিনের যে পেজটা তৈরি করা হয়েছিল, ওই পেজটা তৈরি করা হয়েছিল তাতে যাব। তার জন্য আমরা যেটা করব, এর আগে অ্যাঙ্কার ট্যাগ বা এ ট্যাগ দেব। এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে href ইকুয়ালস টু, এইবার ওই পেজটার লোকেশন
পেজটা আছে হচ্ছে আমার ডেস্কটপের একই লোকেশনে আছে দুটো, তাহলে জাস্ট আমরা ফাইলটার নাম দিয়ে দেবো। যদি আলাদা লোকেশনে থাকতো তাহলে লোকেশন সহ ওর এক্সটেনশন নেম দিতে হতো। তাহলে যেহেতু একই লোকেশনে আছে তাহলে আমাদের আলাদা করে আর কিছু করার নেই, জাস্ট ফাইলটার নাম দিয়ে দেবো first.html দিয়ে শেষ করলাম। ক্লিক হিয়ার। যতটুকু অংশ আমি হাইপারলিংক করতে চাইছি তারপরে অ্যাঙ্কার ট্যাগটাকে বন্ধ করে দেব, দিয়ে সেভ। দেখি আউটপুট কি আসে। রিফ্রেশ করলাম, নিচে যাই, তাহলে এখানে ক্লিক হিয়ার কথাটা চলে এসছে। ক্লিক করছি, তাহলে আগের দিনের যে পেজটা আছে সেটা খুললো। একটু ভালো করে বোঝার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড ছবিটা ইয়ে করে দিচ্ছি। তাহলে এখানে দেখো ক্লিক হিয়ার কথাটা যদি আমি ক্লিক করি তাহলে ফার্স্ট পেজটাতে চলে আসছি। এবার যদি আমি চাই যে এই ফার্স্ট পেজে আবার ক্লিক করলে একটা ব্যাক বাটন থাকবে, যেখানে ক্লিক করলে আমরা আবার সেকেন্ড পেজটাতে যাব, তাহলে আমরা এই ফার্স্ট পেজটার যে নোটপ্যাডটা, এটাকে আগে নোটপ্যাডে খুলবো। তাহলে এখানে ফার্স্ট এটা রাইট ক্লিক, ওপেন উইথ নোটপ্যাড করে নিচ্ছি, তাহলে এটা নোটপ্যাডে খুলবে। এবং এর লাস্টেও আমরা একটা লিঙ্ক রাখতে চাইছি যাতে করে আমরা আবার সেকেন্ড পেজে ব্যাক করতে পারি। তাহলে আমরা চাচ্ছি এখানে একটা ব্যাক বলে লেখা থাকবে, ব্যাক টু সেকেন্ড পেজ। এখানে ক্লিক করলে সেকেন্ড পেজে ব্যাক করব। তাহলে এখানে আগে অ্যাঙ্কার ট্যাগ HREF, এবার সেকেন্ড পেজের লিঙ্ক second.html দিয়ে অ্যাঙ্কার ট্যাগ বন্ধ। যতটুকু লেখা অ্যাঙ্কার ট্যাগের আন্ডারে রাখবো সেটার উপরেই হাইপার লিঙ্ক হবে। অ্যাঙ্কার ট্যাগ বন্ধ করলাম, সেভ। দেখি রিফ্রেশ, নিচে এখানে ব্যাক টু সেকেন্ড পেজ বলে একটা লেখা চলে এসছে। ক্লিক করি, ক্লিক করলে দেখো আবার সেকেন্ড পেজে ব্যাক করছি। এখানে ক্লিক করলে ফার্স্ট পেজ আবার ব্যাক বাটন আছে, সেখানে ক্লিক করলে আবার সেকেন্ড পেজ। তো এইভাবে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। তাহলে আজকের ভিডিওতে এই অবধি থাক। এর পরের দিন আমরা বাকি HTML ট্যাগগুলো নিয়ে আলোচনা করব।